নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেলে স্বাগত জানাই। তো চলো, আজকে আমরা চলে এসেছি এনটিপিসির যে ব্রহ্মাস্ত্র ব্যাচ তার ক্লাস নাম্বার 2। আগের ক্লাসটা তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, অবশ্যই তোমরা সকলে সেটা দেখে নেবে। যদি তোমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকলের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটা তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হবে, তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, তার কারণ এখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস করানো হয়েছে এবং এখানে এনটিপিসির যে শিফট হয়েছিল 133টা শিফটের এক্সাম, তো তার কিন্তু সলিউশন কিন্তু এখানে করানো হচ্ছে। অবশ্যই তোমরা সেটা ফলো করবে, তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। তো চলো, আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে এখানে। ফার্স্ট কোশ্চেন আছে, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? তো আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? অপশন রয়েছে আমাদের কাছে। রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি কিন্তু আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক ছিলেন। এবং আমরা দেখে নেব যে বিভিন্ন যে বৈজ্ঞানিক যে সূত্রগুলো রয়েছে এবং তাদের আবিষ্কর্তা, তাদের নাম। ফার্স্টে আমরা দেখছি যে মহাকর্ষ সূত্র, এটার আবিষ্কর্তা ছিলেন আইজ্যাক নিউটন। শক্তির নিত্যতার সূত্র, তার ছিলেন জুল প্রেসবার্ট। এবং আলোর প্রতিসরণের সূত্র, যার আবিষ্কর্তা ছিলেন স্নেল। এবং কাস্কের তত্ত্ব যেটা রয়েছে হিটলার এবং হোমি জাহাঙ্গীর ভাভা, তিনি কিন্তু ছিলেন আবিষ্কর্তা। তাপীয় আইন তত্ত্ব যেটা কিন্তু রয়েছে, তার আবিষ্কর্তা ছিলেন মেঘনাথ সাহা। এবং পদার্থের যে স্থিতিস্থাপকতা, যেটা কিন্তু ছিলেন হুক। এবং এখানে আমরা এটাও কিন্তু পরীক্ষায় আছে, যেটা রয়েছে তড়িৎ চুম্বকত্ব, যেটার কিন্তু আমাদের আবিষ্কর্তা ছিলেন মাইকেল ফ্যারাডে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে বারবার আসে। চলো, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এখানে রয়েছে নোক্রেম কোন রাজ্যের প্রচলিত এটা ফেস্টিভ্যাল, ঠিক আছে? তো উৎসব রয়েছে, তো নোক্রেম একটা উৎসব রয়েছে, অত্যন্ত জনপ্রিয় উৎসব। কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয়। মেঘালয় রাজ্যের জনপ্রিয় একটি উৎসব হচ্ছে নোক্রেম, যেটা কিন্তু বহুবার এক্সামে এসেছে। এবং আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে। আসাম, আসাম রাজ্যের কিন্তু একটা ফক ডান্স রয়েছে, যেটা কিন্তু বিহু রয়েছে। এছাড়া যে ফেস্টিভ্যালগুলো রয়েছে যেমন খেল গোপাল, কঙ্গালি, রাসলীলা, এই সমস্ত কিন্তু ফেস্টিভ্যাল রয়েছে আসামে। মণিপুরে রয়েছে রাসলীলা, মণিপুরি, কাবুই। এছাড়া মেঘালয়তে আমরা দেখলাম যে নোক্রেম রয়েছে, তাছাড়া লাহো রয়েছে। নাগাল্যান্ডের আমরা দেখব রংমা, বাম্বু। মিজোরামের আমরা দেখব চেরাও, যেটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু অনেকবার এসেছে এটা। লাম, বাঁশ নৃত্য, চিরকান। এছাড়া ঝাড়খণ্ডে রয়েছে ছৌ, যেটা কিন্তু ঝাড়খণ্ডে আমরা দেখতে পাই সরাইকেলা ছৌ। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের আছে আমাদের পুরুলিয়া ছৌ। এবং আরেকটা রয়েছে যেটা কিন্তু আমাদের অবস্থান করছে উড়িষ্যায়, উড়িষ্যায় রয়েছে ময়ূরভঞ্জ ছৌ। তো এই তিন ধরনের ছৌ দেখতে পাই। এবং এখানে ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি সারহুল। সারহুল যেটা রয়েছে এটা কিন্তু শাল গাছের সম্মানে আমরা ঝাড়খণ্ডে দেখতে পাই এটা, ঠিক আছে? পরবর্তী রয়েছে গুজরাট। গুজরাটে রয়েছে গরবা, ডান্ডিয়া রাস এবং টিপ্পানি, ভাবাই, এই সমস্ত যে ফেস্টিভ্যালগুলো রয়েছে এবং ফক ড্যান্সগুলো রয়েছে, যেগুলো কিন্তু আমরা গুজরাটে দেখতে পাই। এছাড়া বিহারে আমরা দেখি জাতাজতিন, ঝিঝিয়া, কাজরি, একটা ফক ড্যান্স রয়েছে, অত্যন্ত জনপ্রিয় কিন্তু এই বিহারে। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের বারবার এক্সামে আসে এবং আবারও আসবে। যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও। চলো, পরবর্তী প্রশ্ন আছে, নাগার্জুন সাগর বাঁধ এটা কোন নদীর উপর অবস্থান করছে? তো নাগার্জুন সাগর বাঁধ এটা কোন নদীর উপর অবস্থান করছে? আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন আছে তোমাদের কাছে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা। অন্ধ্রপ্রদেশের যে কৃষ্ণা নদী রয়েছে তার উপর অবস্থান করছে নাগার্জুন সাগর বাঁধ, ঠিক আছে? এবার আমরা দেখে নেব বিভিন্ন বাঁধ এবং তার যে সমস্ত নদীর উপর রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি তেহরি বাঁধ। তেহরি বাঁধ যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে, এটা ভাগীরথী নদীর উপর অবস্থান করছে, যেটা কিন্তু উচ্চতম বাঁধ একটা। পরবর্তী রয়েছে হীরাকুদ বাঁধ, যেটা কিন্তু উড়িষ্যার মহানদীর উপর অবস্থান করছে। হীরাকুদ ড্যাম, যেটা কিন্তু আমাদের দীর্ঘতম ড্যাম। আমরা যদি বলি দীর্ঘতম বাঁধ কোনটা, আমাদের এই উড়িষ্যার মহানদীর উপর অবস্থান করছে হীরাকুদ বাঁধ, ঠিক আছে? ভাগড়া নাঙ্গাল বাঁধ হচ্ছে আমাদের সব থেকে বৃহত্তম বাঁধ, যেটা কিন্তু শতদ্রু নদীর উপর অবস্থান করছে, পাঞ্জাবে অবস্থান করছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে বৃহত্তম, তেহরিটা হচ্ছে আমাদের সব থেকে উচ্চতম এবং হীরাকুদ হচ্ছে আমাদের দীর্ঘতম বাঁধ। এই তিনটেই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বারবার আসবে, ঠিক আছে? পরবর্তী আমরা দেখছি ভবানী সাগর বাঁধ, যেটা কিন্তু তামিলনাড়ুর ভবানী নদীর উপর অবস্থান করছে। মেত্তুর বাঁধ, যেটা তামিলনাড়ুর কাবেরী নদীর উপর অবস্থান করছে। কৃষ্ণরাজ সাগর বাঁধ, যেটা কিন্তু কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থান করছে।
এবং নাগার্জুন সাগর বাঁধ যেটা অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর অবস্থান করছে, আমরা যেটা দেখলাম কোশ্চেনে। এবং রয়েছে মাইথন বাঁধ যেটা কিন্তু ঝাড়খণ্ডের বরাকর নদীর উপর অবস্থান করছে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ড্যাম রিলেটেড, যেগুলো কিন্তু অলরেডি আমাদের ক্লাসে কিন্তু করানো হয়েছিল। তোমরা আগের ক্লাসগুলো একটু দেখে নেবে, যাদের যেটা প্রয়োজন আছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা ক্লাসটা দেখবে, ঠিক আছে? তাহলে তোমরা এই 20টা দিন ভালো মাত্রায় কিন্তু ইউটিলাইজ করতে পারবে এবং 100% সেটাকে ব্যবহার করতে পারবে। চলো, পরবর্তী প্রশ্ন আছে, কম্পিউটারের সায়েন্সের জনক কাকে বলা হয়? তো আমরা জানি যে আমাদের কম্পিউটার সায়েন্সের জনক বলা হয় অ্যালান টুরিংকে, ঠিক আছে? চলো, পরবর্তী আমরা প্রশ্ন দেখবো। তার আগে আমাদের দেখে নেব যে ইন্টারনেট এটা আবিষ্কার করেছেন বা এর যে জনক ছিলেন সেটা কে ছিলেন। তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা তোমরা দেখছো, উইন্টন সার্ফ। তিনি কিন্তু ইন্টারনেটের একদম জনক ছিলেন বা ফাদার। উইকিপিডিয়ার ফাদার কে ছিলেন, যেটা কিন্তু জিমি ওয়েলস। ফেসবুকের কে মার্ক জুকারবার্গ, যেটাকে আমরা অনেকেই জানি। ডব্লিউ এর কি হবে, এটা কিন্তু টিম বার্নার্স লি। এবং ডব্লিউ এর ফুল ফর্ম কি আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, যেটা কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। ইমেলের এর জনককে বা এর আবিষ্কর্তাকে, যেটা কিন্তু রয়েছে রে টমলিনসন। ওকে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু আমাদের বিভিন্ন জনক রিলেটেড। পরবর্তী আমাদের রয়েছে কোয়েশ্চেন, কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এটা চালু হয়েছিল? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এটা চালু করা হয়েছিল কত সালে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 1904। 1904-এ কিন্তু এই ইন্ডিয়ান যে ইউনিভার্সিটি রয়েছে সেই অ্যাক্ট কিন্তু এটা চালু করা হয়েছিল, ঠিক আছে? এখানে রয়েছে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন এবং তাদের গুরুত্বপূর্ণ সালগুলো আমরা একটু দেখে নেব। ফার্স্টে রয়েছে রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং আইন, যেটা কিন্তু কত সালে এটা প্রবর্তন করা হয়েছিল? 1773 সালে কিন্তু রেগুলেটিং আইন এটা আনা হয়েছিল। পরবর্তী রয়েছে পিটের ভারত শাসন আইন, এটা কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল? এটা 1784 সালে এটা ইন্ট্রোডিউস হয়েছিল। পরবর্তী রয়েছে সতীদাহ নিবারণ আইন, যেটা 1829 সালে এটা কিন্তু আনা হয়েছিল। নেক্সট আমরা দেখছি হিন্দু বিধবা বিবাহ আইন, যেটা 1856 সালে আনা হয়েছিল। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এটা 1876 সালে আনা হয়েছিল। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, অবশ্যই তোমরা সকলে বলবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা কিন্তু 1878 সালে আনা হয়েছিল। পরবর্তী রয়েছে অস্ত্র আইন, ঠিক আছে, যেটা রয়েছে 1878 সালে এটাও। এবং ফ্যাক্টরি আইন, এটাও 1881 সালে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ সালগুলো কিন্তু বহুবার এক্সামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? অবশ্যই এগুলো দেখে রাখবে যে এর সাথে যে সালগুলো রয়েছে, এই সালগুলো যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, বা ফ্যাক্টরি অ্যাক্ট বা অস্ত্র আইন, এগুলো কে আনছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে। পরবর্তী প্রশ্ন আছে, সকলোত্তর পথনাথ এই উপাধিটি কে ধারণ করেছিলেন? তো এখানে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? প্রশ্নগুলো ভালো করে দেখো, অপশন রয়েছে তোমাদের কাছে 4টি। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের কিন্তু উপাধি ছিল সকলোত্তর পথনাথ। ওকে, তো আমরা দেখে নেব বিভিন্ন যে রাজা রয়েছে তাদের বিভিন্ন উপাধি ছিল। তো সেই সমস্ত রাজার নাম আমরা দেখছি, যেমন সম্রাট অশোক। সম্রাট অশোকের কিন্তু অনেকগুলোই উপাধি ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রিয়দর্শী, প্রিয়দর্শী। এছাড়া রয়েছে দেবানাং প্রিয়, ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের ছিল। এছাড়া অশোকের সময় কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু তিনি কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এবং অশোক কিন্তু শেষ পর্যন্ত যেটা যে ধর্ম গ্রহণ করেছিল, কোন ধর্ম গ্রহণ করেছিল তোমরা সকলে হয়তো জানো, তোমরা এটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে বলবে, ঠিক আছে? হর্ষবর্ধন যেটা রয়েছে, যিনি কিন্তু যার উপাধি ছিল কিন্তু শিলাদিত্য। এবং আমরা কোশ্চেনে দেখলাম যেটা হচ্ছে কি, সকল উত্তর পথনাথ। শিলাদিত্য এবং সকল উত্তর পথনাথ ছিল হর্ষবর্ধনের। পরবর্তী আমরা শাসক দেখছি বিম্বিসার, যিনি কিন্তু হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। মগধের হর্যঙ্ক বংশের শাসক ছিলেন বিম্বিসার, তার উপাধি ছিল শ্রেণিক। এবং এখানে নিচের দিকে আমরা একটা অপশন পাচ্ছি, নিচের দিকে একটা অপশন পাচ্ছি যেটা রয়েছে অজাতশত্রু। এই অজাতশত্রু কিন্তু ছিলেন এই বিম্বিসারেরই পুত্র, তার উপাধি ছিল কুনির, ঠিক আছে, তিনি কিন্তু পরবর্তী শাসক ছিলেন। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়। এছাড়া রয়েছে মাঝখানে আমাদের কি, বিন্দুসার। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। অমিত্রাঘাত এই উপাধিটি ছিল এই বিন্দুসারের। পরবর্তী রয়েছেন কে, যারা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য রয়েছেন, তার কিন্তু যে উপাধি ছিল সেটা হচ্ছে সুন্দর কটেস। পরবর্তী কোশ্চেন আছে এটা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কিন্তু শকদের উচ্ছেদ করেছিলেন
এই জন্য কিন্তু তাকে সরকারি উপাধিতেও কিন্তু ভূষিত করা হয়। ঠিক আছে, সরকারিও বলা হয় দ্বিতীয়চন্দ্র গুপ্তকে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসি তোমাদের সামনে এক্সাম রয়েছে, আমরা সকলে জানি সেটা 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। এবং তার জন্য তোমরা যদি এখনো পর্যন্ত প্রিভিয়াস ইয়ারটা বেশি গুরুত্ব না দিয়ে থাকো তাহলে কিন্তু প্রচন্ড ভুল করছো। এটা রয়েছে এনটিপিসির লাস্ট এক্সাম 2020-21-এর 133টা শিফটের যে এক্সামটা হয়েছিল সেই শিফটেরই সলিউশন, যেটা কিন্তু বাংলা ভাষায় সুন্দরভাবে শিফট ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে। কোন প্রশ্নটা তোমাদের কিভাবে এসেছে তোমরা দেখে নেবে সেটা। এখান থেকে প্রশ্ন তোমরা যদি পুরোটা মুখস্থ করে যাও, আশা করা যায় যে এখান থেকে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে আগামী দিনে যারা যারা এক্সাম দিচ্ছ এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট। এই সমস্ত শিফটগুলো তোমরা কিন্তু বাংলা ভাষায় দেখতে পাচ্ছ, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং দুটো পিডিএফ এর মাধ্যমে এটা তোমরা পেয়ে যাবে। এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তার কারণ এখানে কিন্তু 5000+ কিন্তু কোয়েশ্চেন রয়েছে যেগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট হবে। অলরেডি হয়েছে 2024-এ যে সমস্ত এক্সামগুলো হয়েছে, সেটা আরপিএফ কনস্টেবল বলো বা এসআই বলো বা অন্যান্য এক্সাম। তো আমরা কিন্তু এই সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে তার প্রাইস কিন্তু রয়েছে একদম স্বল্প মূল্য রয়েছে, যেটা কিন্তু রয়েছে 99 পে করে তোমরা কিন্তু এই 5000+ কিন্তু জিকে কোশ্চেন নিতে পারবে। অবশ্যই এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা ডিসক্রিপশনে বক্সে পেয়ে যাবে এই নাম্বারের লিঙ্ক, যেখানে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এবং এই নাম্বারেই কিন্তু তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে। ঠিক আছে, এছাড়া কমেন্ট সেকশনেও কিন্তু এর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। এবং এই যে শিফটগুলো রয়েছে এই শিফটের কিন্তু সলিউশন অলরেডি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে 31 কি 32টা শিফট। ঠিক আছে, এবং পরবর্তী শিফটগুলো কিন্তু তোমাদের এআইআর একাডেমিতে আসছে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। কালকে থেকেই কিন্তু এই শিফটগুলো চালু হয়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে আসছে। আমাদের দেখতে পাচ্ছে যে রেলের যে সমস্ত এক্সাম কিন্তু হচ্ছে 2024-25-এ সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ প্রচুর পরিমাণে রয়েছে। আর কনস্টেবলের কথা যদি বলি 500-র কাছে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। ঠিক আছে, সুতরাং যে এনটিপিসি হতে যাচ্ছে সেখানে কিন্তু 40টা জিকে কোশ্চেনের মধ্যে আমাদের যে আশা করা যাচ্ছে যে তোমাদের 10টা কিন্তু তোমাদের ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা কমন পেতে চাও, আমরা কিন্তু বিগত যে আমাদের এসএসসি হোক বা রেলওয়ে হোক আমরা কিন্তু 80%-এর উপর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন দিয়ে এসেছি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সুতরাং আমরা কিন্তু এই 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ তোমরা এটা জিস্ট, যেটা কিন্তু 50টা পেজের মধ্যে রয়েছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে ওয়ান লাইনের ফরম্যাটে একদম তোমাদের প্রতিটা লাইনে কোশ্চেন রয়েছে। এখান থেকেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তার সাথে পাবে প্রতি মাসের 100টা কোশ্চেন, যেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর 1200 কোশ্চেন। তার সাথে পাচ্ছ এই 50টা পেজের জিস্ট, যার প্রাইস আছে ₹80। 80 টাকা দিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। এবং 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এপ্রিলটা রেডি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটা অ্যাভেলেবেল হবে। এবং এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে তোমাদের রেলওয়ের CBT-1, CBT-2 সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এসএসসি টিয়ার 1, টিয়ার 2 সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এমনকি আমাদের রাজ্যের সেটা SLST দাও বা তোমরা WBCS দাও বা পিএসসি কোনো এক্সাম দাও, সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্স। সুতরাং তোমরা কিন্তু এখানে পাবে টোটাল নাম্বার অফ কোশ্চেন, যেটা কিন্তু প্রতি মাসের 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এবং এই যে পেজ সংখ্যাগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের 30 থেকে 32টা পেজের মধ্যে প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কভার আপ হয়ে যাবে। এই নিয়ে কোনো চিন্তা নেই যে তোমাদের কমন আসবে কিনা, কারণ এখানে যথেষ্ট পরিমাণে তোমাদের কিন্তু এখানে কাজ করা হয়েছে। সেই জন্যই কিন্তু এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এতটা জোর দিয়ে বলছি যে 90%-এর ওপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখান থেকে আসবে। ঠিক আছে, সুতরাং তোমাদের কোনো টেনশন নেই, যেটা দিচ্ছি সেটা শুধু চুপচাপ মুখস্থ করতে থাকো। ঠিক আছে, আর এনটিপিসির জন্য তোমাদের এপ্রিল পর্যন্ত অন্তত পড়ে যেতেই হবে। ঠিক আছে, 2025-এ। আর 2024টা জিসটা ভালো করে মুখস্থ করবে, কারণ ওটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর টাইম থাকলে এক্সট্রা তোমরা মান্থ ওয়াইজ 100 কোশ্চেন দেখে নেবে। এবং এই যে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই প্রাইস রয়েছে ₹55, 55 টাকায় পেয়ে যাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এবং সায়েন্সের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি। লাস্ট আমাদের যে 10 বছরের যে কোয়েশ্চেন দেখেছি আমরা, রেলওয়ে সমস্ত প্রশ্ন, এএলপি টেকনিশিয়ান তোমরা বলো না কেন, আরপিএফ কনস্টেবল বা এসআই বা এনটিপিসি বা গ্র্যাজুয়েট লেভেলের, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত এক্সাম, এবং আমাদের যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন জোন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো বের হয় তারও কিন্তু কোশ্চেনে কিন্তু এখানে রয়েছে। সুতরাং লাস্ট যে আমাদের গ্রুপ ডি বা এনটিপিসি বলো সমস্ত 10 বছরের যে প্রশ্নপত্র, তার থেকে বায়োলজির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা একত্রিত করে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে এখানে কিন্তু তোমাদের ডিজাইন করা রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রয়েছে, কারণ এগুলো সবই কিন্তু রেলওয়ের এক্সামে আসাই কোশ্চেন। সুতরাং তোমরা কিন্তু এই পিওয়াইকিউটা দ্য বেস্ট হতে যাচ্ছে, যারা কিন্তু
সায়েন্সের পোর্শনটা তোমাদের যাদের বেশি রয়েছে, যেমন এনটিপিসিতে হয়তো তোমাদের খুব বেশি না হলেও 5টা ধরে নিলাম আমরা বায়োলজি থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, 4 থেকে 5টা হয়তো বায়োলজি থেকে কোশ্চেন আসবে, তার মধ্যে থেকেই কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে। এছাড়া আমরা লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সামের দেখবো, এএলপি টেকনিশিয়ান বা যেই এক্সামের দেবো, যেখানে কিন্তু সায়েন্সের পোর্শনটা খুব বেশি মাত্রায় থাকে, ঠিক আছে। তো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে এই বায়োলজির কোশ্চেনগুলো, যেগুলো কিন্তু তোমরা ₹60 অর্থাৎ 60 টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং আরবিএফএসআই 2024-এর যে কোশ্চেনগুলো, জিকে কোশ্চেনগুলো, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের রেডি করা আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ যেটা হচ্ছে আমাদের বুক অ্যান্ড অথর রয়েছে, পুরস্কার সম্মান রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এরমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সমস্ত কোশ্চেনগুলো এইভাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু রেডি করা রয়েছে, যেটা 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে আরপিএফএসআই 2024-এর কোশ্চেনগুলো, যেগুলো অবশ্যই জিকে কোশ্চেন। তোমাদের যদি এটা প্রয়োজন হয়ে থাকে তাহলে 35 পে করে তোমরা এটা পেয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন কিন্তু আগামী দিনের রেলওয়ে এক্সামগুলোতে অবশ্যই রিপিট হবে। সুতরাং তোমাদের যে কোনো পিডিএফ এর জন্য এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্স এবং তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে এই নাম্বারের লিঙ্ক। এবং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো প্রাইস সহ তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো তারা একটু দেরি হলেও তোমরা কিন্তু একটু ওয়েট করে যাও, তোমাদেরও কিন্তু স্পেশাল ক্লাস আসবে যেটা এনটিপিসি এক্সাম হয়ে যাওয়ার পর। এবং তোমাদের বলে রাখি, তোমাদের 2024-এর পিওয়াইকিউ জিকেটা আগে কমপ্লিট করে নেবে, যেটা 50 টাকায় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাংলা ভাষাতে কোনো সমস্যা নেই। এবং 2025-এরটা তোমাদের রেডি করা হচ্ছে, যেটা কিন্তু বাংলা ভাষায়, তাও আবার সাবজেক্ট ওয়াইজ তোমাদের এটা রেডি হচ্ছে। ওকে, তো যার যেটা প্রয়োজন আছে দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এনটিপিসি পিওয়াইকিউ জিকে, যেখানে 5,000+ কোশ্চেন আছে। আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন আছে, জিয়াউদ্দিন বার্নি কার সভাকবি ছিলেন? তো এখানে কার সভাকবি ছিলেন এই জিয়াউদ্দিন বার্নি? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো রয়েছে, তোমরা একটু দেখে নাও। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের সময়কালে সভাকবি ছিলেন এই জিয়াউদ্দিন বার্নি। তার লেখা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম কি তোমরা অবশ্যই বলবে। এবং আমরা দেখে নেব যে সমস্ত রাজারা ছিলেন তাদের আমলে কিন্তু বিভিন্ন সভাকবি আমাদের এক্সামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। তো এখানে আমরা দেখে নেব যে সমুদ্রগুপ্ত, তার সভাকবি কে ছিল? হরিসেন। হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি, আমরা সকলে জানি। এছাড়া রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে কিন্তু আমরা বলি বিক্রমাদিত্য। একটু আগে আমরা উপাধিতে দেখলাম কাকে কোন উপাধি দেওয়া হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য হিসাবে চিনি, এবং তার সময় কিন্তু সভাকবি ছিলেন তার নাম কালিদাস। কালিদাসের কিন্তু বিভিন্ন রচনা রয়েছে, যেমন অভিজ্ঞান শকুন্তলম, মালগী মিত্রম, রঘুবংশম, ঠিক আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে। এছাড়া দ্বিতীয় পুলকেশীর সময় সভাকবি কে ছিলেন? রবি কীর্তি ছিলেন এই দ্বিতীয় পুলকেশীর সময় সভাকবি। এই দ্বিতীয় পুলকেশীর সময় রবি কীর্তি ছিলেন, এবং রবি কীর্তির রচিত যে প্রশস্তি সেটা হচ্ছে আইহল প্রশস্তি ছিল, তাই তো, যেখান থেকে চালুক্যরা যে দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া হর্ষবর্ধনের সময় ছিল কে? বাণভট্ট, তাই তো, বাণভট্ট ছিলেন। কনিষ্কের সময় কে ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ছিলেন, ঠিক আছে, কনিষ্ক। এবং পরবর্তী আমরা যখন দেখব যে এই মোগল সম্রাটের যদি দেখি তাহলে হচ্ছে আকবর। আকবরকে যদি আমরা দেখি তার সময় কিন্তু সভাকবি ছিলেন কে? আবুল ফজল। আবুল ফজলের লেখা গ্রন্থের নাম কি ছিল? আইনি আকবরই ছিল, তাই তো। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আমাদের বারবার এক্সামে আসে। তো চলো পরবর্তী কোশ্চেন আমাদের দেখে নিই। ভারতের জাতীয়তাবাদী যে সমাজ, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ভারতের জাতীয়তাবাদী সমাজ ব্যবস্থা যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1883 সালে। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের জাতীয়বাদী সমাজ এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? জাতীয়বাদী সমাজ যেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 1883 সালে কে? না শিশির চন্দ্র বসু, ঠিক আছে, 1883। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের কোন স্থানে যেটা রয়েছে আমাদের কি নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত? ভারতের কোন স্থান নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কোনটা? নেপানগর। আমরা সকলে জানি নেপানগর কিন্তু বিখ্যাত এই নিউজ প্রিন্টের জন্য। এবং আমরা দেখে নেবো যে বিভিন্ন যে শহরগুলো রয়েছে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, যেমন হলদিয়াতে, আমাদের পশ্চিমবঙ্গে হলদিয়াতে কিন্তু তৈল শোধনাগার কিন্তু রয়েছে, শিল্প, ঠিক আছে। এছাড়া রানীগঞ্জে রয়েছে, রানীগঞ্জে কি? কয়লা খনি রয়েছে, ঠিক আছে। নাসিক যেটা রয়েছে সেখানে কি আছে? কারেন্সি নোট প্রেস রয়েছে। এছাড়া আমরা যদি বলি আমাদের সিন্ধরি রয়েছে, সিন্ধরিতে রয়েছে কি? সার রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে আসে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? ফরাসিদের সাথে যুক্ত ছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে টিপু সুলতান, ঠিক আছে। তো টিপু সুলতান এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে, কে খালসা প্রবর্তন করেছিলেন? খালসা প্রবর্তন করেছিলেন কে? আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন রয়েছে তোমাদের কাছে 4টে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিংহ, তিনি কিন্তু এই খালসা তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন, ঠিক আছে।
এবং এখানে আমরা দেখতে হবে বিভিন্ন যে প্রথাগুলো রয়েছে না, এই যে খালসা প্রথা রয়েছে, সেটা কিন্তু আমাদের এই গুরু গোবিন্দ সিংহ তিনি কিন্তু শিখদের অবশ্যই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু এটা প্রবর্তন করেছিলেন। এছাড়া আমাদের দেখতে হবে যে বিভিন্ন প্রথাগুলো রয়েছে, আমরা মুঘল আমলে দেখবো বা মৌর্য যুগেও দেখবো, ঠিক আছে, বা সুলতানি আমলেও দেখবো। তো এখানে রেশনিং ব্যবস্থায় যদি আমরা বলি, রেশনিং ব্যবস্থাটা আমাদের কে তৈরি করেছিলেন? অবশ্যই আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন রেশনিং ব্যবস্থা, তাই তো? এছাড়া আলাউদ্দিন খলজি আরও করেছিলেন, যেমন দাগ এবং হুলিয়া প্রথা তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন, ঠিক আছে, দাগ এবং হুলিয়া এবং আমাদের রেশনিং ব্যবস্থা, এগুলো আলাউদ্দিন খলজি করেছিলেন। তারপর আমরা যদি বলি কবুলিয়ত এবং পাট্টা প্রথা, সেটা কে চালু করেছিলেন? শেরশাহ চালু করেছিলেন। এছাড়া মনসবদারি প্রথা, এটা কে চালু করেছিলেন? সম্রাট আকবর, তাই না? সম্রাট আকবর তৈরি করেছিলেন। এছাড়া আমরা যদি বলি কৌলিন্য প্রথা, যে প্রথাটা ছিল কৌলিন্য প্রথা, যেটা কিন্তু বল্লাল সেন তিনি কিন্তু তৈরি করেছিলেন। সিজ দ্য পাইবাস যে প্রথা ছিল, তাই না, যেটা হচ্ছে আমাদের গিয়াসুদ্দিন বলবান তৈরি করেছিলেন। তো এইভাবে কিন্তু বিভিন্ন প্রথাগুলো বিভিন্ন জন তৈরি করেছিলেন, যার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ইলতুৎমিশ তৈরি করেছিলেন কি, যেটা রয়েছে 40 চক্র, এবং ইকতা প্রথাও কিন্তু প্রবর্তন করেছিলেন এই ইলতুৎমিশ, ঠিক আছে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এক্সামের জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে। পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে, শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে আমরা দেখতে পাই? কোন মাধ্যমে সব থেকে বেশি শব্দের বেগ হয়ে থাকে? শূন্য মাধ্যমে? কখনোই না। যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কঠিন। কঠিন মাধ্যমে কিন্তু শব্দের বেগ সবচেয়ে বেশি হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন আছে, রোহিত রক্তকণিকা, যেটাকে আমরা রেড ব্লাড সেল বলে থাকি, এটার আয়ুষ্কাল কতদিন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই যে লোহিত রক্তকণিকা রয়েছে, যেটা কিন্তু আয়ুষ্কাল রয়েছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত? অপশন রয়েছে তোমাদের কাছে, অ্যান্সার করার চেষ্টা করো। 120, 120 দিন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। এছাড়াও তোমরা কমেন্ট সেকশনে বলবে অবশ্যই ডব্লিউবিসি, যেটা কিন্তু হোয়াইট ব্লাড সেল রয়েছে আমাদের শ্বেত রক্তকণিকা, তার আয়ুষ্কাল কত, তোমরা সেটা বলবে সেটা। পরবর্তী প্রশ্ন আছে, আই ডু হোয়াট আই ডু, এই যে বইটি রয়েছে, এই বইটির লেখক কে রয়েছে? আই ডু হোয়াট আই ডু, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রঘুরামজি রাজন, তিনি কিন্তু এই বইয়ের রচয়িতা, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। যেরকম আমাদের বই রয়েছে, কি কি বই রয়েছে? ফ্ল্যাট অ্যান্ড ফায়ার রয়েছে, যেটা কিন্তু অমিতাভ ঘোষের লেখা, ফ্ল্যাট অ্যান্ড ফায়ার। এছাড়া দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়ের লেখা, এবং এই অরুন্ধতী রায় এতে কি পেয়েছিলেন? বুকার পুরস্কার পেয়েছিলেন, যেটা, ঠিক আছে, দ্য গড অফ স্মল থিংসে। এছাড়া আমরা দেখবো দ্য ফ্রিডম অফ এক্সাইল, পরীক্ষায় অনেকবার চলে এসেছে, আমাদের রাজ্যের পিএসসি এক্সামও এসেছে, দ্য ফ্রিডম ইন এক্সাইল, যেটা কিন্তু দলাই লামার, ঠিক আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়, তাই না? এছাড়া আমাদের আর কি আছে, যেটা কিন্তু রয়েছে কি, মেকিং ইন্ডিয়া অ্যাওয়ারসাম, যেটা কিন্তু চেতন ভগতের অনেক আছে, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী আমরা প্রশ্ন দেখি কি আছে। পেশির ক্লান্তির জন্য দায়ী নিচের মধ্যে কোনটা? তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এবং ইজিও আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, কারণ এই সমস্ত প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের এক্সামে আসা কোশ্চেন। এবং তোমাদের বলে রাখি, তোমাদের যেহেতু সামনে এক্সাম রয়েছে, এই যে স্ট্যাটিক জিকের পার্ট রয়েছে, আমাদের যে ফক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, ফেস্টিভ্যাল, এবং আমাদের যে গুরুত্বপূর্ণ যে তোমাদের কি বলে ওটা, যেমন বুক অ্যান্ড অথর রয়েছে, আমাদের যে একটু আগে যেটা দেখলাম, যেমন পুরস্কার সম্মানগুলো রয়েছে, বুক অ্যান্ড অথর রয়েছে। পুরস্কার সম্মান তোমাদের কিছুদিন আগে করেছি, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি, ঠিক আছে। আর এই রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জিকেগুলো রয়েছে, যেগুলো তোমাদের অলরেডি ক্লাস করানো রয়েছে, তবুও কিন্তু আমি আর একবার করিয়ে দেবো, যেগুলো একদম ম্যারাথন টাইপের, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে, সেগুলো যদি কমেন্ট সেকশনের মাধ্যমে আমি পাই, তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের যে অ্যান্সার হবে এটা, পেশির ক্লান্তির জন্য দায়ী যেটা, সেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড যেটা রয়েছে, অবশ্যই তোমরা বলবে, এখানে রয়েছে একটা ব্যাকটেরিয়া, যেটা নাম পড়ে গেল, যেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এটা আমরা কোথায় দেখতে পাই সবচেয়ে বেশি? দইতে, যেটা কিন্তু একটা উপকারী একটা ব্যাকটেরিয়া। পরবর্তী, এছাড়া একটা উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস শুধু নয়, আর একটা রয়েছে কি, যেটা হচ্ছে রাইবোজিয়াম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে? কে এই বলে, তো অপশন আমাদের রয়েছে কি আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, বাই ফার দ্য মোস্ট সিরিয়াস, যেটা রয়েছে রিবেলিয়ন সিন্স 1857। তো এখানে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেছিলেন, এটা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকে, সেটা এই বলে ব্যাখ্যা করেছিলেন, কি বলে? বাই ফার দ্য মোস্ট সিরিয়াস যেটা রয়েছে রিবেলিয়ন সিন্স 1857। তো এই বলে ব্যাখ্যা করেছিলেন কে? অপশন রয়েছে 4টে, আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। যেটা তোমরা দেখছো, যেটা রয়েছে আমাদের ফার্স্ট অপশন, ভাইসরয় লর্ড লিনলিথগো, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তিনি কিন্তু এই 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স 1857 বলে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। পরবর্তী কোশ্চেন আছে,
সিক্কিম কবে ভারতের ফুল ফ্লেগড রাজ্য হিসাবে ঘোষিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের মধ্যে একটা রয়েছে, যেটা কিন্তু সিক্কিম কবে ভারতে এটা ঘোষিত হয়, যেটা কিন্তু একটা ফুল ফ্লেগড একটা রাজ্য। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আবারও আসবে, কিন্তু এটা 1975 সালে কিন্তু ঘোষণা করা হয়েছিল সিক্কিম, যেটা কিন্তু একদম ফুল রাজ্য হিসাবে কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল, যেটা কিন্তু 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল, 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট কোশ্চেন আছে, পরবর্তী প্রশ্ন আছে, এটা কি? স্বাধীনতার সময়কালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই কোশ্চেন আসার আগে তোমাদের অবশ্যই বলবো, আমরা সম্প্রতি কিছুদিন আগেই একটা কোশ্চেন নিয়েছি, যেটা হচ্ছে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস থেকে গুরুত্বপূর্ণ যত টাইপের কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি চ্যানেলে। এই চ্যানেলেই তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নেবে, প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে। এখান থেকে প্রশ্ন একটা অবশ্যই তোমরা কমন পাবে, ঠিক আছে? অবশ্যই সেটা তোমরা দেখে নেবে। এখানে রয়েছে স্বাধীনতার সময়কালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জেবি কৃপালিনী। এখানে যদি প্রশ্নটা এরকম বলতো যে স্বাধীনতার প্রাককালে, তাও কিন্তু রাইট অ্যান্সার এটাই হতো, জেবি কৃপালিনী। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? সংখ্যালঘিষ্ঠ, সরি। তো এখানে সংখ্যালঘিষ্ঠ বলে এখানে সমালোচনা করেছিলেন কে জাতীয় কংগ্রেসকে? আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? ভালো করে অপশনগুলো দেখো তোমরা। রাইট অ্যান্সার হয়ে যাবে কে? লর্ড ডাফরিন। এবং আমাদের বলে রাখি যে তোমাদের ভারতের জাতীয় কংগ্রেস যখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় 1885, যেখানে কিন্তু আমাদের সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ডাফরিন। পরীক্ষায় কিন্তু অলরেডি আমাদের এক্সামে চলে এসেছে, ঠিক আছে? এবং এটা আমাদের কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এবং এটা কিন্তু হয়েছিল বোম্বাইয়ের প্রথম যে অধিবেশন, বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু প্রথম অধিবেশন হয়েছিল। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এবং এখানে কিন্তু 72 জন প্রতিনিধি নিয়ে প্রথম অধিবেশনটা কমপ্লিট হয়েছিল, ঠিক আছে, 1885-এ। পরবর্তী আছে, 100 ml বিশুদ্ধ রক্ত কত, এখানে বলেছে বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেনকে বহন করতে পারে? তো 100 মিলিলিটারের যে বিশুদ্ধ রক্ত রয়েছে সেখানে কত পরিমাণে আমাদের অক্সিজেন থাকতে পারে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 100 মিলিলিটারের মধ্যে কিন্তু বিশুদ্ধ রক্ত যেটা রয়েছে তার মধ্যে অক্সিজেনের পরিমাণ 20 মিলিলিটার, ঠিক আছে? অবশ্যই পরবর্তী আমাদের প্রশ্ন যেটা দেখব, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? কোন নদী উপত্যকা বলেছে কফি চাষের জন্য বিখ্যাত? আমাদের প্রথম রাজ্য কোনটা? প্রথম রাজ্য কর্ণাটক। কর্ণাটক হচ্ছে কফির রাজ্য, ঠিক আছে? তো এখানে আমাদের বলেছে কোন নদী উপত্যকা, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কাবেরী নদীর যে উপত্যকা রয়েছে সেটা কিন্তু কফি চাষের জন্য একদম আদর্শ, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা কিন্তু আমাদের এটা এনটিপিসির সিবিটি 2 আসা কোশ্চেন, ঠিক আছে? কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? আমাদের রাইট অ্যান্সার হবে হেপারিন। হেপারিনের জন্যই কিন্তু আমাদের দেহের ভেতরে যে সমস্ত রক্ত রয়েছে সেগুলো কিন্তু কখনোই জমাট বাঁধে না, কিন্তু দেহের বাইরে আসলে সেটা জমাট বেঁধে যায়, তাই না? আবার তোমরা এটাও বলবে যে দেহের বাইরে রক্ত আসলে জমাট বেঁধে যায়, সেটা কিন্তু একটা কোন ভিটামিনের জন্যই হয়ে থাকে? কোন ভিটামিন এটা সাহায্য করে? ঠিক আছে, এটা কিন্তু ভিটামিন কে কিন্তু সাহায্য করে, যার রাসায়নিক নাম ফাইলোকুইনাম, ঠিক আছে? তো অবশ্যই পরবর্তী প্রশ্ন রয়েছে, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? ঠিক আছে, আর একটা প্রশ্ন হয় এই রক্ত থেকে, ঠিক আছে, রক্তের গ্রুপ এটা কে আবিষ্কার করেছিলেন? যেটা তোমরা সকলে বলো, কার্ল স্টেইনার। পরবর্তী যেটা প্রশ্ন আমরা দেখছি, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস তিনি কিন্তু শ্রেণীবিন্যাসের জনক। আবার দ্বিপদ নামকরণের জনক কিন্তু বলা হয় এই ক্যারোলাস লিনিয়াসকে, ঠিক আছে? এক্সামে আসা কোশ্চেন সবই। আচ্ছা, পরের প্রশ্ন যেটা রয়েছে গুরুত্বপূর্ণ, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? মালাক্কা প্রণালী রাইট অ্যান্সার হয়ে যাবে মালয়েশিয়া আর সুমাত্রার মধ্যে অবস্থান করছে, ঠিক আছে? অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে অবস্থান করছে এই মালাক্কা প্রণালী। বিভিন্ন প্রণালী থেকে আমাদের রাইট অ্যান্সার আমাদের কোশ্চেনগুলো করতে হবে। আমাদের যেমন প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের সাথে নিশ্চয়ই আমাদের এরকম প্রণালী বা এরকম কোনো একটা বর্ডার লাইন রয়েছে, ঠিক আছে? এগুলো দেখতে হবে। যেমন সম্প্রতি আমাদের যেটা চলছে ভারত পাকিস্তানের মধ্যে এলওসি, যেটা কিন্তু অবস্থান করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, লাইন অফ কন্ট্রোল। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে আর কি, যেটা কিন্তু 24 নম্বর অক্ষরেখা আছে, রেড ক্লিপ লাইন আছে। রেড ক্লিপ লাইন ভারতের সাথে পাকিস্তানের আছে, আবার ভারতের সাথে বাংলাদেশেরও আছে। এছাড়া ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমারেখা রয়েছে, যেটা কিন্তু 4096 কিলোমিটার, যার সব থেকে বেশি, ঠিক আছে, দীর্ঘতম, যেটা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন একদম। এছাড়া আমরা দেখবো যে এই 3 বিঘা করিডোরে কিন্তু অবস্থান করছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, ঠিক আছে। এবং ভারত চীনের মধ্যে কি অবস্থান করছে? ম্যাকমোহন লাইন, ঠিক আছে, ম্যাকমোহন লাইন ভারত এবং চীন। এবং আরেকটা আছে আমাদের যে শ্রীলঙ্কা রয়েছে প্রতিবেশী দেশ, তার সাথে অবস্থান করছে কি? পক প্রণালী, পক স্ট্রেইট, যেটা কিন্তু অবস্থান করছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে।
ঠিক আছে। এছাড়া আমাদের যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে তাদের মধ্যে যেগুলো রয়েছে, যেমন আন্দামান আর নিকোবর, এই আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ড দুটোর মধ্যে অবস্থান করছে সিম্বেরো চ্যানেল। সিম্বেরো চ্যানেল এটা অবস্থান করছে আন্দামান নিকোবরে। শুধুমাত্র এটাই নয়, এর সাথে আমাদের দেখতে হবে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে অবস্থান করছে 9 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল, এবং আন্দামান আর নিকোবরের মধ্যে অবস্থান করছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে বারবার আসে, যেহেতু এগুলো সবই আমাদের নেইবারিং কান্ট্রি। ঠিক আছে, আমাদের প্রতিবেশী দেশ। পরের প্রশ্ন আছে, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা। যুদ্ধের মধ্যে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? সেই সময়কার যুদ্ধ যেটা হচ্ছে মুঘল আমলে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? বাবর। বাবর কিন্তু এই রুমি কৌশল ব্যবহার করেছিলেন 1526 সালের যখন পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সেই সময়। শুধু তাই নয়, এখানে কিন্তু তিনি প্রথমবার আগ্নেয়াস্ত্র তিনি কিন্তু ব্যবহার করেছিলেন, বা পরীক্ষায় আসে কামানের ব্যবহার কে করেছিলেন প্রথম? রাইট অ্যান্সার হয়ে যাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পানিপথের প্রথম যুদ্ধ 1526, 1526-এ। পরবর্তী প্রশ্ন রয়েছে, অবশ্যই লাইক করে দেবে তোমরা সকলে। ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু এইভাবে পাবে তোমরা। ঠিক আছে, এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা একদম 10 মিনিটের মধ্যে, মানে অল্প সময়ে কিন্তু বেশি সংখ্যক কোশ্চেন কিন্তু ওখানে পেয়ে যাবে এনটিপিসির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো এনটিপিসি 2020-21 কোশ্চেন, একদম লেটেস্ট লাস্ট এক্সামের। এখানে যেটা আমাদের প্রশ্ন রয়েছে, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর, যেখানে কিন্তু আমাদের বিশ্ব পর্যটন দিবস এটা কিন্তু পালিত হয়। তো এবং তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কবে পালন করা হয়? তোমরা সকলেই জানো এটা, কিন্তু এর সাথে বলবে 2024-এর থিম কি ছিল। 2024-এর বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? এখনো তো 2025 আসেনি, তখন যখন আসবে তার থিম আমরা দেখব। ঠিক আছে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তো যদি ভালো লাগে তোমরা সকলে একটু জানাবে। ঠিক আছে, আগের ক্লাসগুলো তোমাদের প্লেলিস্ট করা রয়েছে, যেমনটা তোমাদের বললাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস সম্পর্কে তোমাদের ক্লাস দেওয়া রয়েছে। এরকম ভাবে আমাদের সেন্সাস, 5 ইয়ার প্ল্যান, 2011 সেন্সাস কমপ্লিট ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। বিভিন্ন ফেয়ার রয়েছে, ফেস্টিভ্যাল রয়েছে, ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, সমস্ত ক্লাস অলরেডি দেওয়া রয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্র, তাদের ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, বিভিন্ন স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন দেওয়া রয়েছে। তোমাদের চাইলে অবশ্যই তোমরা আরেকটা করে ক্লাস পেয়ে যাবে, যেহেতু তোমাদের সামনে এক্সাম রয়েছে। রিভিশনের জন্য একটা ক্লাস এমসিকিউ ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করবো এইভাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার করে দিও, এবং অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। দুটো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং ফেসবুক পেজের লিঙ্ক। এখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাবে, এবং এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য। পিডিএফ কি আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই দুটো কিন্তু অবশ্যই দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই রিপিট হবে। ঠিক আছে, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর আমরা যে কটা প্রশ্ন এতদিন ধরে করিয়ে এসেছি সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই করিয়ে এসেছি। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আমাদের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমরা ডাইরেক্ট কমন দিয়ে এসেছি, এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন থেকে আরপিএফ কনস্টেবল বলো বা এসআই কোশ্চেন তোমরা দেখে নিতে পারো, ওখানে কিন্তু অনেক প্রশ্ন চলে এসেছে ইতিমধ্যে। ঠিক আছে, তো চলো তোমাদের যেটা প্রয়োজন আছে সেগুলো তোমরা দেখে নেবে, এবং আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে নেবে। পরবর্তী ক্লাস থাকছে আমাদের পার্ট নাম্বার 3, যেটা কিন্তু আমাদের পরবর্তী এই চ্যানেলে আসবে, এবং এনটিপিসি যে 133টা শিফটের সলিউশন, যেটা কিন্তু আগামীকালই তোমাদের কিন্তু চলে আসবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। ওকে, সেটা সকালের দিকে চলে আসবে, আর এই ক্লাসটা তোমরা সন্ধ্যের দিকে পাবে। ওকে, তো চলো পরবর্তী ক্লাসে আসছি। ধন্যবাদ।